আমরা সবাই একত্র হয়েছি ভবনস গঙ্গা বক্স কানুরিয়া বিদ্যা মন্দিরে। এই আজকের এই হলটি তারা নিখরচায় আমাদের ব্যবহার করবার জন্য দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাচ্ছি মোনামি চট্টোপাধ্যায়কে, তার ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজটি করা সম্ভব হয়েছে। পাঁচই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আজকের এই দিনটা আমার বিধাননগর উদযাপন করলো ভারতীয় বিদ্যাভবনের অডিটোরিয়ামে, আর সেই কথা জানালেন শ্রীমতী সেন। অনেকেই তাদের মতামত জানালেন, বক্তৃতা দিলেন, শুনে আমি ঋদ্ধ হলাম। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা পরিবেশ নিয়ে তাদের প্রজেক্ট, তাদের মতামত জানালো। আমি অভিভূত হয়ে গেলাম, অ্যাবসলিউটলি স্পেল বাউন্ড। সত্যি কথা বলতে কি, এই পরিবেশের ব্যাপারটা আগামী প্রজন্মকে আরো অনেক ভালো করে বুঝতে হবে, যাতে তারা পরিবেশ রক্ষায় এগিয়ে আসে। আমি মনে করি এটা আমার পরম সৌভাগ্য যে আমি এইরকম একটা অনুষ্ঠানে ছবি তোলার সুযোগ পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার বিধাননগরকে। ডক্টর স্বাতী নন্দী খুব সুন্দর বক্তৃতা করলেন। উনি খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন পরিবেশ রক্ষায় আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। ওনার বক্তৃতার কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম। অ্যাজ পার কনভেনশনস যেটা ডিসাইড করা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছিল যে 2047, যে 2047 সালটা মধ্যে আমাদের এই কার্বন ফুটপ্রিন্টকে আমাদের কিন্তু নেট জিরোতে আসতে হবে। সুতরাং এই নেট জিরো কনসেপ্টটা ইট ক্যানট বি রিচ ইন ওয়ান ডে। এটা কখনোই কিন্তু একটা দিনে আমরা সেই নেট জিরোতে পৌঁছে যাব, এটা সম্ভব নয়। এটা ডে টু ডে একটা অ্যাক্টিভিটি, তার কল অফ অ্যাকশনস, যেগুলোকে বারবার করে আমরা এই পরিবেশ দিবসের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরছি। আমরা তুলে ধরছি সকলের কাছে, যারা আমাদের বিভিন্ন হোম মেকার্স, যারা আমরা বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালস, বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রেও আছি, সমস্ত irrespective of the domestic and the officials, we need to serve for something for environment. That should be act as our climate responsibility. আমরা যদি দেখি যে 1880 সালে যখন প্রি ইন্ডাস্ট্রিয়াল টাইম ছিল, সেই সময় যে টেম্পারেচার ছিল, এখনকার সময় সেই টেম্পারেচার কিন্তু অনেক বেড়েছে। সেই সময় থেকে আমাদের গতিবেগ বেড়েছে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ফসিল ফুয়েলস ইউজ করছি, সেই নিয়ে ট্রান্সপোর্টেশন ইউজ করছি। যদিও আমরা দেখেছি তার সাথে সাথে অ্যাডভান্সমেন্ট হতে আমাদের ডিফারেন্ট ইভি কার্স আর অলসো সাইড বাই সাইড দেয়ার, বাট স্টিল the most of the 80% we are depends on the fossil fuels. সুতরাং এই ফসিল ফুয়েলস থেকে কিন্তু we are getting what? The carbon dioxide, nitrogen dioxide and also the sulfur dioxide. এবং এগুলোই কিন্তু আমাদের একটা হিট বলয় তৈরি করছে।
এবং এই যে আমরা দেখতে পাচ্ছিলাম যে লাস্ট ডে অনলি দ্য এনভায়রনমেন্ট ডে ইজ আ ফিফথ অ্যান্ড লাস্ট ডে ফোর্থের কথাই যদি আমরা চিন্তা করে দেখি সন্ধ্যাবেলাটা আমরা অত্যন্ত অস্বস্তিকর একটা ভ্যাপসা গরমের মধ্যে দিয়ে কাটিয়েছি। ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমার কাজের পরিধিটা যেখানে দ্যাট হ্যাজ বিন ট্যাগড অ্যাজ এ পলিউট্যান্ট ইন্ডাস্ট্রি, কিন্তু এই টেকনোলজিটাই হলো সর্বপ্রথম টেকনোলজি যেটা আদিম মানুষরা আয়ত্ত করেছিল। হ্যাঁ, আমি চামড়ার কথা বলছি। অনেকে হয়তো বলবেন যে না, মানুষ তো আগুন তার আগেও ব্যবহার করা শিখেছিল। আগুন কিন্তু ইনভেনশন নয়, আগুন ডিসকভারি। আগুন কিন্তু পৃথিবীতে ছিল, আগুনটা মানুষ তৈরি করেনি। মানুষ যেদিন প্রথম আগুন নিজের দরকারে ব্যবহার করলো সেই দিন প্রথম পলিউশনটা শুরু হলো। চামড়ার জার্নিটা কিন্তু একটু অন্যরকম। পিউট্রিসেবল কাঁচা চামড়াকে কি করে নন পিউট্রিসেবল চামড়া করতে হয় সেটা শিখতে মানুষের হয়তো হাজার হাজার বছর লেগেছে। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল বর্জ্য থেকে সম্পদ। চামড়া কিন্তু স্লটার হাউসের বাই প্রোডাক্ট, মানে বর্জ্যবস্তু। সেখান থেকেই নন পিউট্রিসেবল চামড়া তৈরি করা হয় এবং বুঝতেই পারছেন সেটা বেশ দামেই বিক্রি হয়। আমি পৃথিবীর বহু দেশে গেছি এবং বহু দেশের লেদার ইন্ডাস্ট্রিতে দেখেছি যে কিভাবে পলিউশন ট্রিটমেন্ট করা হয় এবং সত্যি সত্যি জিরো পলিউটেন্ট লেদার প্রসেসিং করা সম্ভব। কার্বন ডাইঅক্সাইড নামটা শুনলেই আমাদের একটা ভয় ধরে যায়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। কার্বন ডাইঅক্সাইড আমাদের ভীষণ দরকারি। কার্বন ডাইঅক্সাইড না থাকলে গাছ বাঁচবে না, ফাইটোপ্ল্যাঙ্কটন বাঁচবে না, আর তাহলে হার্বিভোরাস জন্তু জানোয়ার বাঁচবে না। হার্বিভোরাস জন্তু জানোয়ার না বাঁচলে কার্নিভোরাস জন্তুরাও বাঁচবে না। আসলে এই কার্বন ডাইঅক্সাইডের প্রোডাকশন আর কার্বন ডাইঅক্সাইড কতটা অ্যাবজর্বড হচ্ছে তার মধ্যে একটা ব্যালেন্স চাই। অ্যাটমসফিয়ারেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকতেই হবে, তা না হলে সারা পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, কারণ পৃথিবীতে গ্রিন হাউস এফেক্টটা নষ্ট হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন সূর্য সব থেকে কাছের গ্রহ হলো বুধ, আর তারপরে গ্রহ হলো শুক্র। কিন্তু শুক্র বুধের থেকেও বেশি গরম। তার একটাই কারণ, শুক্রের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড ভর্তি। আবার মঙ্গল একটা শীতল গ্রহ, সেখানে সূর্যের রশ্মি যা আসে সেটা আর ধরে রাখতে পারে না, তাপটাকে ধরে রাখতে পারে না। তার কারণ মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইড নেই। আমরা একটা অদ্ভুত ব্যালেন্সের মধ্যে আছি। আমাদের পৃথিবীটা যদি জাস্ট 10% সূর্যের কাছে থাকতো তাহলে রাস্তায় গাড়ি চালানোই যেত না, মানুষ তো বাঁচতই না, তার কারণ টায়ার গলে যেত। আর যদি 10% দূরে থাকতো তাহলে পৃথিবী একটা বরফের দেশ হয়ে যেত, মানুষের পক্ষে বাঁচা সম্ভবই হতো না। ফিরে আসি আবার চামড়ার কথায়, বর্জ্য থেকে সম্পদ। চামড়া তো এখন প্রসেসিং হয়, চামড়া দিয়ে নানা রকম জিনিস তৈরি হয়, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু একটা সময় আসবে যখন চামড়া থেকে এসব আর কিছুই হবে না, চামড়া থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করা হবে এবং অ্যামিনো অ্যাসিডের দাম অনেক অনেক গুণ বেশি চামড়ার থেকে। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে প্লাস্টিকের কথা না বললে বোধহয় অনেকটাই বাকি থেকে যাবে। প্লাস্টিক এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এই প্লাস্টিক নিয়ে আমি প্রচুর আলোচনা সভায় যোগদান করেছি। অনেক সভাতেই বলা হয়েছে সে নো টু প্লাস্টিক। আমরা এখন যে অবস্থাটার মধ্যে দাঁড়িয়ে আছি তাতে প্লাস্টিক বাদ দেওয়া অলমোস্ট ইম্পসিবল। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি হয়ে গেছে, কিন্তু কস্ট এফেক্টিভ নয়। সাধারণভাবে আমরা যে গাড়ি চড়ি সেই গাড়িতে প্লাস্টিকের ছড়াছড়ি। হ্যাঁ, আপনি যদি 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন তাহলে সেই গাড়িতে প্লাস্টিক থাকে না। তার সব কিছু তৈরি হয়, যেগুলো প্লাস্টিকের পার্টস সেগুলো তৈরি হয় কার্বন ফাইবার দিয়ে, আর সিট কভার হয় চামড়া দিয়ে। আপনারা যদি ধাপার মাঠে কোনোদিনও যান তাহলে দূর থেকে দেখবেন কিছু মানুষ সারা দিন ধরে প্লাস্টিক কুড়োচ্ছে। এই প্লাস্টিকগুলো রিসাইকেলড হয়। এই রিসাইকেলড প্লাস্টিক কিন্তু মারাত্মক। রাস্তার ধারে যে প্লাস্টিকের কাপে আপনি গরম চা খাচ্ছেন, আপনি চিন্তাও করতে পারবেন না আপনি কতটা বিষ খাচ্ছেন প্রতিদিন।
আজকাল আমরা প্রায়ই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খাবার বাড়িতে এনে খাই। এই খাবারগুলো আসে প্লাস্টিকের বাক্সে। গরম খাবার প্লাস্টিকের বাক্সে দেওয়ার পরে কত যে কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি হয় তা আমরা চিন্তাও করতে পারি না। অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু একই রকম মারাত্মক। কাগজের বাক্সে দুটো অসুবিধে আছে। একটা তো স্যুপ কিংবা গ্রেভি টাইপের কোনো খাবার কাগজের বাক্সে পাঠানো যায় না, ড্রিপ করতে থাকে খানিকক্ষণ পরেই। ২ নম্বর হলো কাগজটা তৈরি হয় কিন্তু বেশিরভাগই রিসাইকেলড পেপার থেকে, মানে এই কাগজের বাক্সগুলোর কথা বলছি। সেই কাগজের রিসাইক্লিং প্রসেসটা কি সেটা তো আমাদের জানা থাকছে না, তাই ঠিক বলতে পারবো না কতটা ক্ষতি হতে পারে। মিনারেল ওয়াটারের বোতলে এক্সপায়ারি ডেট লেখা থাকে। আমার খুব অবাক লেগেছিল, জলের আবার এক্সপায়ারি ডেট কি? আমাকে তখন একজন পণ্ডিত মানুষ বুঝিয়েছিলেন এটা জলের জন্য নয়, যেই প্লাস্টিকের বোতলটা সেই বোতল থেকে মাইক্রোপ্লাস্টিক জলে মিশে যেতে থাকে একটা সময়ের পরে, সেই জন্যই এক্সপায়ারি ডেট। আপনারা হয়তো জানেন রেফ্রিজারেটরে এখন অবশ্য সিএফসি ব্যবহার হয় না, এক সময় আকছার ব্যবহার হতো সিএফসি। আর এই সিএফসি ওজোন লেয়ারকে ভেঙে দেয়। সিএফসি মানে আমি ক্লোরো ফ্লুরো কার্বনের কথা বলছি। যতদিন না পৃথিবীতে ওজোন লেয়ার তৈরি হয়েছে ততদিন কিন্তু জলজ প্রাণীরা কখনো ডাঙায় উঠে আসেনি। তার কারণ হলো রেডিয়েশন। এই ওজোন লেয়ার না থাকলে রেডিয়েশনে আমরা যে কোনো সময় মারা পড়তে পারি। এতক্ষণ যা বললাম সবই পরিবেশ নিয়ে, কিন্তু তারপরেও বলছি বিজ্ঞানীরা একটা কথা বলছেন যেটা কিন্তু আমাদের হাতের বাইরে, সেটা হলো সানস্পটস। সানস্পটস বেড়ে গেলে কিন্তু পৃথিবী ঠান্ডা হয়ে যেতে পারে। পৃথিবীতে বারে বারে আইস এজ এসছে, প্লাবন এসছে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। আর যেভাবে আমাদের এখানে ওয়েটল্যান্ড বুঝিয়ে দেওয়া হলো তাতে কিন্তু আমরা একটা খুব বড় থ্রেটের মধ্যে আছি। যে কোনো সময় ভয়াবহ ভূমিকম্প হতে পারে। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ফ্যাক্টরিগুলো গভর্নমেন্ট কেন বন্ধ করতে পারছে না সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গান